এই প্রশ্নটা আপনি অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্টের জিগাই না সুস্মিতা দেবরে তার কিতা অ্যালার্জি হচ্ছে যে রুমিনাথের বাইর করছে। রুমিনাথকে স্টেবল দেখবে কখন বরাকবাসী? তে আপনার মতে ভারত হিন্দু রাষ্ট্র না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? মরণী গীতা তোরল বারো না নেইলা গান্ধী কেমনে তখন কেমনে মুসলিম মানুষের তোরল বা করে এটা ল্যাং মারামারি, কংগ্রেসের যে ল্যাং মারামারি এটা হলো সবচেয়ে বড় জিনিস। আর সুস্মিতা দেবর মতো নেত্রী তার ব্যাগ যে বইব তান্ডেও তার টিকিট দিবা, তান্ডে যে ভাল লাগবো তান্ডে টিকিট দিবা। মিসবাউল ইসলাম লস্করের কিতা অবদান আসলো ৩৬,০০০ ভোট একসাইটে মুসলিম ভোট পাইল, আর কিশোর নাথের কিতা অবদান আসলো। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রাইম নিউজের বিশেষ প্রতিবেদন রণডঙ্কায়। আমি জায়েদ চৌধুরী। আজকে আবার আমাদের রণডঙ্কা প্রতিবেদনে নিয়ে এসেছি অন্য একজন বিশিষ্ট রাজনীতিবিদ। দুবারের বিধায়ক ছিলেন উনি। উনার বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না, বিশেষ কিছু না বলে উনার থেকে আমরা সরাসরি জানবো, উনার পরিচয় পর্ব। তার পূর্বে আমি আমার সকল দর্শকবৃন্দকে একটা কথা বলতে চাই, আমাদের এই রণডঙ্কা যে প্রতিবেদন আমাদের প্রাইম নিউজে আসছে সেখানে আমরা কোনো ডিবেট অনুষ্ঠান রাখি না। আপনাদের অনেক প্রেম ভালোবাসা আমাদের এই রণডঙ্কা প্রতিবেদনে পেয়েছি। আশা করি আগামী দিনে আরও বেশি করে আপনাদের সেই প্রেম ভালোবাসা এবং সহযোগিতা পাব। আপনাদের দেয়া পরামর্শগুলো আগামী দিনে আমরা কার্যকরী করব। তো আর বেশি কিছু না বলে আমরা সরাসরি আজকের আমাদের এই বিশেষ অতিথির পরিচয় পর্ব আপনাদের করিয়ে দেব। স্বাগত জানাই আমাদের প্রাইম নিউজের বিশেষ প্রতিবেদন রণডঙ্কায়। নমস্কার। যেহেতু আমাদের এই রণডঙ্কা পর্বে আমরা বিশেষ করে কোনো পরিচয় পর্ব রাখি না আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে, তো আমি একদম সংক্ষিপ্তভাবে আপনার জীবন কাহিনী নিয়ে আপনার মুখের 4টি লাইন শুনব। জীবন কাহিনী কি, আজকের দিনে তো আমি সুস্থ আছি, টিকে আছি, মা বাবার সঙ্গে আছে, ভগবানের আশীর্বাদ আছে, এটাই সবচেয়ে বড় জিনিস। যেহেতু আপনি 10 বছরের বিধায়ক ছিলেন বরখলা সমষ্টি থেকে, একবার আপনি বিজেপি থেকে ছিলেন, একবার আপনি ছিলেন কংগ্রেস থেকে। গত 3 বছর থেকে আপনাকে কংগ্রেস থেকে অল্প দূরত্ব বজায় বা দূরত্বে দেখা গিয়েছিল, তার আসল কারণটি কি? কংগ্রেস যদি দূরত্ব বজায় যদি থাকতো তাইলে প্রাক্তন এমপি সুস্মিতা দেব মহাশয়া কিভাবে 2400 ভোট লিড পাইলা? যখন প্রচণ্ড মোদি আওয়াজ ছিল তখনও তো কংগ্রেসে আমার এরিয়া থেকে লিড পাইছে। 2 নম্বর, পঞ্চায়েত নির্বাচনে গত বছর 2টা ব্লকের মধ্যে একটা ব্লক আমরা এপি ব্লক যেটা কংগ্রেস আমরা সক্ষম হয়েছি। তাইলে কোন ক্ষেত্রে, এবং আমি যখন বিজেপিতে আসলাম তখন কবীন্দ্রপুর কাইস্ত আমার কনস্টিটুয়েন্সির থেকে তাই উনি লিড পাইছেন। আমি যখন বিজেপিতে আসলাম তখন আমি বিজেপির লিড দিছি, যখন আমি কংগ্রেসে আসলাম আমি তখন কংগ্রেস দলের লিড দিছি। তাইলে দূরত্ব বজায়টা কোন জায়গায় থাকলো? আগামী দিনে বর্তমানে বরখলায় বিজেপির একজন বিধায়ক আছেন, আগামী দিনে কি রুমিনাথ বিজেপিতে যোগদান করবেন? দেখেন, আমি অরিজিনালি বিজেপির এমএলএ আসলাম 2006-এ। অরিজিনালি গ্রাসরুট লেভেল হইল আমার ভারতীয় জনতা পার্টি। তারপর আমি কংগ্রেসে যাই হোক একটা সিদ্ধান্তে আমার যেতে হয়েছে গেছি, কারণ কোনো সময় এরিয়ার ডিমান্ড পরিস্থিতি সময় লগে যেতে লাগে। কিন্তু আমি মনে করি যে আমার বাবা 2001-এ সেম ভারতীয় জনতা পার্টির থেকে ইলেকশন খেলছেন। দ্যাট মিনস আমরা পরিবারে বিজেপির থেকে 2বার আমরা টিকিট পাইছি, যার দরুন বিশেষ এই দলের প্রতি অনুগত্য আছে, গতিকেই দেওয়া হয়েছিল। এবং বিজেপির যে একটা সফট কর্নার এটা সবসময় আসলো, বিশেষত অটল বিহারী বাজপেয়ী জির আমি তার সঙ্গে আমি দেখা করছি, চাও খাইছি, যে অটল বিহারী বাজপেয়ীর মতো নেতৃত্ব হয়তো আজকের দিনে আমরা পাইতাম না। তা আমরা নতুন বিজেপি না, আমরা সেই কালের বিজেপি। যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী আসলা তখনও পর থেকে আমরা বিজেপিতে আছি। 2 নম্বর কথা, বর্তমান যিনি এমএলএ তাই নিলে একজন প্রফেশনাল বিজনেসম্যান, তাই উড়িয়ে জড়িয়া বসেন। তখন গতবার ডক্টর রুমিনাথ আমি ক্লেইমও করছি না, আর তখন তো বিজেপির ফিল্ডটা ফাঁকা ছিল এবং
তখন হয়তো তাই আয়া দাবিদার আসলে তাই জিতছই, তাও কাটাকাটি মাত্র 41 ভোটে জিতছই। এটা মনে করি না যে এটা একটা ক্লিন অ্যান্ড সুইপ বোল্ড জিতাটা তাই জিতছই। সেই 41 ভোটের ব্যবধান কিন্তু আপনার সাথে ছিল না, আপনার সাথে অনেক বেশি ডিফারেন্স ছিল, আর মিসবাউল ইসলাম লস্করের সাথে ছিল। তার বিষয়ে আপনি কি মন্তব্য আমি করবেন? বলবো যে দেখেন, এটা একটা ধর্মীয় মেরুকরণ আসলো, যেটা লাস্ট ইলেকশন মাইনরিটিরে বুঝানি হয়েছে যে রুমিনাথের সঙ্গে হিন্দু ভোট নাই, মুসলিমরে বুঝানি হয়েছে, হিন্দুরে বুঝানি হয়েছে রুমিনাথের লগে মুসলিম ভোট নাই। এবং ভোটটা কিন্তু 2-3 দিন আগে ডাইভার্ট হয়, এর আগে হয় না। ওই অবস্থা কিতাইছে যে বিভিন্ন কারণে আমি হয়তো আমার গার্জিয়ান লেভেল আসলো না, হয়তো আমার অনেক ঘটনা গেছে পার্সোনাল লাইফে বিভিন্নভাবে, যার দূর ওপেন কথা যা আমার পাবলিক কিছুটা আমার ক্ষুব্ধ আসলো, স্বাভাবিক কথা, যে কোনো লিডার করলে এটা থাকবে, এটা আমি 100% অ্যাকসেপ্ট করি। যার ধরুন আমি আজকের দিনে প্রায়শ্চিত্ত করি, যেগুলো আমি ভুল করছি, এটা আমার জীবনের ভালো একটা উদ্যোগ, একটা রং ডিসিশন আসলো, যার ধরুন এটা এখন বর্তমানে এটা আমি ভালো কাজ করার চেষ্টা করি। আর যার ধরুন আমি বলবো যে ধর্মীয় মেরুকরণ বারবার হয় না, একবার হয়, তখন কন্টেস্ট হয়ে গেছে, মাইনরিটি সাইড গেছে গিয়া আমরা মিসবাউল হকুল লগে এবং আমরা কিশোরনাথ মহাশয়ের কাছে হিন্দু ভোটটা গেছে গিয়া। কিন্তু এখন বুঝছে মানুষে, এখন হিন্দু মুসলিম আগের মতো নাই, বড়গলাতে চেঞ্জিং। এখন তারা করছে না, আমরা কাজল মানুষ, আমরা ভুল করছি। এবং মিসবাউল ইসলাম লস্কর কিতা করলা, মিসবাউল ইসলাম লস্কর বিজেপির পাস দিছে, তাই একজন দলের একজন এজেন্ট আসলা ভারতীয় জনতা পার্টির, এর জন্য তো পাস করলো, নাইলে তো তাই যদি মাঝখান থেকে ত্রিকোণীয় ফাইট না হইতো তাহলে তো কিশোর না তার 41 ভোটে জিতলো না। যেহেতু আপনি আপনার ব্যক্তিগত জীবন বা আপনার রাজনীতি জীবন নিয়ে কিছু কথা বললেন, তো আমি আপনাকে সেই মর্মে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে যাই যে রুমিনাথকে স্টেবল দেখবে কখন বরাকবাসী? আমি অলরেডি স্টেবল আছি, আমি টার্গেট আসলাম গতিকে তো সবাই যে স্ট্রং, যে শক্তিশালী থাকে এই টার্গেট থাকে। এবং ইনো সবে জানে, বরাক উপত্যকা সবেও জানে রুমিনাথরে উপরের যে সিঁড়িটা আসলো এটা বাংবার লাগিয়া সবে মিলা ষড়যন্ত্র করছে। ঘটনা মানুষের জীবনে অনেক কিছু হয়, কিন্তু এটারে অনেকভাবে বারবার এটারে ইস্যু করা, ক্যাসেট বাজানি সবে বুঝে এটা। তা আমি মনে করি যে রুমিনাথ স্টেবল আগেও আসলো, এখনো বর্তমান স্টেবল আছি, গতিকেও তো আজকে আপনি আমার এখানে দেখলেন। রাজনৈতিক জীবনে বিশেষ করে কখন বিজেপি কখন কংগ্রেস, আপনার আরম্ভণি হলো বিজেপি থেকে, তারপরে আবার কংগ্রেস, তারপরে আবার এখন আপনি বজরং দল, যেহেতু আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু বজরং দল নিয়ে আপনার ফটো আসছে, তো এখন কি আপনি বজরং দলকে বিজেপিতে ঢুকার সেই গেট বানিয়েছেন বা বিজেপিতে আপনি যোগদান করার কোনো? একটা কথা কই, বজরং দল আরএসএস একটা অরাজনৈতিক সংগঠন, যেরকম মুসলিম ধর্মে থাকে নদুয়া সংগঠন, আলে সুন্নত জমিয়ত, ঠিক সেইভাবে কেউ অনুকূল ঠাকুরও রইতে পারে, কেউ জয় ঠাকুরও রইতে পারে। সো তরোয়াল এটা অস্ত্র পূজা, মরমে গীতা তরোয়াল বারো না নি আইলাকান্দি, কেমনে তখন কেমনে মুসলিম মানুষের তরোয়াল বা করে? তখন আমি হিন্দু ইয়া কইতাম নি বেটা তুই বাড়ি গেছো হিন্দুরে খাটবার লাগিয়া, এটা নিয়ম নাই। বিশ্বকর্মা পূজাত আমরা কিতা করি, দা কুড়াল সব পূজা দিই না, কিতা দি স্ক্রু ড্রাইভার পর্যন্ত পূজা দেয়, হাট মিস্ত্রি দে, পাইপ মিস্ত্রি দে, সব দে। এবং রাজনাথ সিং এর রাফেল বিমান অস্ত্র পূজা দিয়েছেন। এটা সনাতন ধর্মের নিয়ম যে অষ্টমীর দিন নবমীর দিন দেবী দুর্গার সামনে অস্ত্র পূজা, যার যারই ধর্ম যার যার কাছে। এটা আমরা এই দেশে আমরা বাস করি, আমরা তো একজন আরেকজনের ধর্মে আঘাত করার কথা না। মুসলিম তার ধর্ম করবো, খ্রিস্টানও করবো, হিন্দু করবো, মরমে তার তরল বাই করে ফিটোর মাঝে ইনো তো আমরা চৈত্র মাসের পূজার যেটা ফিটো মারে, মরমও তো তার ফিটো মারে। সো যদি ধরেন বরখলা সমষ্টি থেকে আপনি বাছাই করেছেন বরখলা সমষ্টি, যেহেতু আপনি দুবারের বিধায়ক ছিলেন বরখলা সমষ্টিতে, এখন যদি ধরেন বিজেপি থেকে রুমিনাথকে বরখলা সমষ্টিতে যদি প্রার্থিত্ব না দেয়া হয়, তাহলে কি আগামী দিন রুমিনাথ বরখলা সমষ্টি থেকে নির্দলীয় খেলবেন বা নিজের কোনো রাজনৈতিক দল গঠন করার কোনো? দেখেন, আমি খেললে বিজেপির থেকে খেলবো এবং আমার টিকিট নিশ্চিত হওয়ার পথে আমরা চেষ্টা করি। কেউ তো দেখুন, আমি তো অন্য ইমেচিওর এমএলএর মতো না, সিলে কইতাম, রাস্তাত গিয়া কইতাম। নিশ্চিতভাবে এখন অবধি যেটা দেখা যায় জনগণের আওয়াজ আছে এবং নিশ্চিতভাবে টিকিট ফেমি জিতম। আমি টিকিট ফাইলে খেলবো, নাইলে তো তুবলার মতো নির্দল খেলাইতাম না।
যেহেতু আমরা আজকে বরখলা সমষ্টি নিয়ে কিছু কথা বলছি, আমাদের অতিথি বরখলা সমষ্টি নিয়ে, তাই আমি আমার দর্শকবৃন্দদের কাছে বা বরাকবাসীর কাছে, বিশেষ করে বরখলাবাসীর কাছে আমি একটাই আবেদন করব, যদি আমাদের এই সাক্ষাৎকারে আপনার দেওয়া কোনো মতামত থাকে তাহলে আমাদের এই সাক্ষাৎকারের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনার প্রশ্নটি আনবেন। আশা করি আগামী দিনে আমরা আবার রুমিনাথ দিদির পাশে আসব এবং উনাকে সেই আপনার দেয়া প্রশ্নগুলি আবার উত্থাপন করব। তো যেহেতু আমরা জানি আপনি বজরং দলে বা আরএসএস এর কর্তা বা আপনি বিজেপি, আমার বাবা অলরেডি আরএসএস এর প্রচারক আসলা, আমার বাবা অলরেডি সেকেন্ড ব্যাচ আরএসএস এর আসলা। এটা একটা অরাজনৈতিক সংগঠন। তুমি আজকে দুর্গা মণ্ডপ গেলে রাজনীতি করবাই না, তুমি ধর্মীয় লাইনে কথাবার্তা হবে, যার যারই ধর্ম। এখন কেউ যায় ওয়াজও যায়, সে ওয়াজও যায়, আপনি আটকাইতে পারবেন, আপনি ওয়াজ বন্ধ করতে পারবেন যদি আমি ওপেন কথা হই, আপনি কীর্তন বন্ধ করতে পারবেন। এটা হলো ভারতবর্ষে যে যেটা আছে এটা কন্টিনিউ করবো এবং এটা তরোয়াল হইল প্রোটেকশন করা। যে বর্তমানে আজকে নারী সমাজের গতকালকে শ্যুট করা হয়েছে, আমি এটা হিন্দু মুসলিম কোনো কনভার্ট মারতে চাই না, আমি কমু যে হারে যে মেয়েরারে বলিদর, হিন্দু মুসলিম না, মেয়েরার জাত তো কোনো কিছু থাকে না, হিন্দু না মুসলিম, মেয়ে তো মেয়েও ভাই এক জাত থাকে। আজকে মেয়েরা মাদ্রাসার মাঝে যৌন নির্যাতন করলো বাংলাদেশে, ওয়েবসাইটে দেখো হিন্দু মুসলিম হাতরাসে ঘটনা হয়, যেটা শিবানী নমসূদ্র ঘটনা দেখো, হাইলাকান্দি যেটা ট্রাইবেল মেয়ে কিতা রুমসুং না কিতা দেখো, অল ওভার ইন্ডিয়াতে নারীর জনিত ঘটনাটা বৃদ্ধি পেয়েছে। এটা বিজেপি কংগ্রেসের কোনো কথা নয়, যার ধরুন মনে করি মেয়েরার নিজের প্রোটেকশন নিজে করা উচিত। আর আমি যেহেতু একটা নারী, আমি আহ্বান করব সমগ্র হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতের মেয়েরাও কমসে নিজের প্রোটেকশন নিজে করো। এই দিন চলে গেছে যে খালি লিপস্টিক লাগাইলে হইতো না, নিজের প্রোটেকশন নিজে করতে লাগবো। রুমিনাথের মতে কি ভারত কি হিন্দু রাষ্ট্র না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? বহুত মুসলিমে তো ফতোয়া জারি করে, কত ফতোয়া জারি করে দিল্লির থেকে, আমরা মুসলিম রাষ্ট্র বানাইলাম, ঠিক আছে। এজেন্ডা এক একটা দলের থাকে, যে কোনো দলের থাকে। আজকে আসাদুদ্দিন ওয়েসি কোনোদিন কবেন হিন্দু রাষ্ট্র, প্রত্যেক মাইকে কয়, যেটা AIMM যেটা কয় আমরা মুসলিম রাষ্ট্র গঠন করব, এও জানে পারতো না। এবং এখন যদি আজকের দিনে যদি মুসলিম যদি কোনো দেশের মাঝে সুরক্ষিত আছে, দ্যাট ইজ ভারতবর্ষ। ভারতবর্ষ তো হিন্দুর লগে মুসলিম সুরক্ষিত আছে, থাকবো মতামত থাকবো না। আপনার মতে ভারত হিন্দু রাষ্ট্র না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? আমার মতে দেখুন একটা কথা, হিন্দু রাষ্ট্র তো হইছে না, এজেন্ডা রাখা হয়েছে যে আমরা হিন্দু রাষ্ট্র বানাইমু। কে কর হিন্দু রাষ্ট্র বানাইমু, আপনি শুনবা ভালো করে, আপনি তার পক্ষে নাকি? দেখুন আমরা দরিয়া কই যে আপনি যে আমার ইন্টারভিউ নেন, আমরা সবাই জানি যে ইন্ডিয়া একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমার কথা দি রুমিনাথের কথা দি কোনো যায় না। রুমিনাথে কইল আপনি থাকবা এই দেশও, আর রুমিনাথ না কইলে আপনার এই দেশ থেকে আপনার কোনো জায়গায় খেদাইতো না। নিয়ম অনেক মানুষ উঠিয়া কয়, এজেন্ডা রাখে, আমার সময় রাখা হয়েছিল রুমিনাথরে বুট দিলে বিজেপির থেকে মুসলিমরা বাংলাদেশ ও পাকিস্তানও খেদানি হয়ে যাব। আমি যে 2006 সালে বিজেপির MLA আসলাম, একটা মুসলিম কিতা বড়গলা সমষ্টি দিয়ে খেদানি হয়েছিলেন। এজেন্ডা, দিস ইজ দ্য এজেন্ডা। কারণ বুট আইলেও বরাকবেলিত হিন্দু মুসলিম ইস্যু হয়ে যায়, এটা সবাই জানি আমরা। বুটের ললিপপ বললে চলবে? ডেভেলপমেন্ট যদি মতে বুট হইতো, মিসবাউল ইসলাম লস্করের কি অবদান আছে? 37,000 বুট ফর মিসবাউল ইসলাম লস্করের কিতা অবদান আসলো? 37,000 বুট একসাইটিয়া মুসলিম বুট পাইল। আর কিশোরনাথের কিতা অবদান আসলো? মোদি আমায় কিশোরনাথে পাইছেন বুট, আর মিসবাউল ইসলাম মুসলিম সেন্টিমেন্টে পাইছেন জাত বছর তক্কি বছর। আদার দেন দিস ডেভেলপমেন্টের ভিত্তিতে কিতা বুট হয়েছিল নি? আপনি কি 17 কোটির ব্রিজ মানে যদি 17 ফুট পাই, এটা কিতা বুট আসলো নি? আপনি কি কিশোরনাথকে একজন বিধায়ক হিসাবে দেখেন না একজন বিজেপির কর্মকর্তা হিসাবে দেখেন? তাই বিজেপির তো চিনি না, কারণ বিজেপি তাই চিনি না। বুথ কমিটির প্রেসিডেন্ট মারা যায়, তাই কইতে পারত না বিজেপির বাচ্চাই মারা গেল, এটার আয় যদি কোনো বিচার কেন হয় না। তাই মনে করি একজন প্রফেশনাল বিজনেসম্যান। যেহেতু আপনাকে বরখলা সমষ্টি বা বরখলার ভোটাররাই আপনাকে ডক্টর রুমিনাথ থেকে বিধায়ক রুমিনাথ বানিয়েছে, সেই জায়গায় সেই বরখলার ভোটারদের মধ্যে সংখ্যালঘু ভোটারের কতটুকু অবদান আপনাকে ডক্টর রুমিনাথ থেকে বিধায়ক রুমিনাথ বানাতে? তখন একটা কথা কই, সংখ্যালঘু সংখ্যাগুরু করি আর রুমিনাথের কাছে কিচ্ছু নাই।
নাথিং লাইক দ্যাট। আমি ডক্টর রুমিনাথ আমার ব্যক্তি হিসাবে মানুষ বলা পাই। হ্যাঁ, আমি মানুষের সব জায়গায় যাই, আমি বিয়াতেও যাই, সিন্নিতেও যাই, মরাতেও যাই, সপ্তাহ যাই। সো দুঃখে সুখে থাকাটা বড় জিনিস। ইলা নাই যে আমি নাথ মরছে খালি যাইমু, আর লস্কর মরলে যেতাম না, আর বড় বইয়া মরলে যাইমু, আর ফাল মরলে যেতাম না। নাথিং লাইক দ্যাট। মরার মধ্যে আপনি কেমনে ক্লাসিফিকেশন করবা, বিয়াত কেমনে ক্লাসিফিকেশন করবা, কীর্তন ওয়াজে কেমনে ক্লাসিফিকেশন করবা। তাই মনে করি মানুষ হিসাবে যথেষ্ট হিন্দু মুসলিম মানুষে দেখছে যে কাজের ভিত্তিতে আমি এবার ডক্টর রুমিনাথের এবার ভোট হবে। কারণ আমি তো এখানে ইমামগিরি করার লাগি আর ফুরুদগিরি করার লাগি আমার এই সিটটা না। এই সিটটা হইল আমি কাজ করতাম মানুষের, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। 10 বছরের শাসনের পর আপনার 5 বছরের বিরতি, আপনি সেই 2016 নির্বাচন, বিধানসভা নির্বাচনে যে পরাজয় হয়েছিল, তার জন্য তার আসল কারণটি কি আপনার স্ট্র্যাটেজিতে কোনো ল্যাপস ছিল, না আপনি কোনো ভিকটিম বনেছিলেন, না মোদি ওয়েবের জন্য আপনি হেরে গিয়েছেন, না হিন্দুত্বতা এসেছিল বড়খলা সমষ্টিতে? আমি এটা অনেক মাল্টিপল ফ্যাক্টর আসলো। 1 নম্বর দেখেন, গুরুজনের আশীর্বাদ লাগবো, আধ্যাত্মিক লাইনে। হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, ঘর থেকে বাড়িবার সময় আমরা কার আশীর্বাদ লই? মা বাবার আশীর্বাদ লই। মা বাবার আশীর্বাদ না লইলে কোনোদিন কামাখ্যা মন্দির আরও গিয়া কামাইতো না, যদি মা বাবার আশীর্বাদ যদি না থাকে। আমি মনে করি নিশ্চয়ই এটা গুরুজনের আশীর্বাদের অভাব আসলো, যারা আজকের দিনে আছে। 2 নম্বর কথা হয়েছে যে স্ট্র্যাটেজিগত বিভিন্ন ধরনের ইস্যু আসলো, মোদি আওয়া মোস্টলি আসলো, যার ধরুন কিশোরনাথ গেছে। এবং 3 নম্বর কথা হয়েছে যে বিভিন্ন দিক থেকে আমি হয়তো স্ট্র্যাটেজিগতভাবে ফেল মারছি বা করতে পারছি না, আমার অনেক ভুল আসলো, ব্যক্তিগত অনেক ভুল আসলো। এটা আমি যত দিন যার এটা সুন্দর করে আমি খাটাইয়া এটা উঠিয়া। রাজনৈতিক জীবনে যাতে আপনি আর উঠে দাঁড়াতে না পারেন সেরকম কোনো চক্রান্ত আপনার পিছনে কাজ করছে নাকি? যদি করে থাকে, কে সেই দল বা কে সেই জন? অনেক মানুষ আছে, অনেক বিভিন্ন দলে আছে, নাম কইয়া লাভ নাই। কোনো নাম বিশেষ করে আপনি কোনো নাম? সবেও জানে, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি है। তো আমি এটা কমু যে অনেক মানুষে জানে রুমিনাথ গেলে গিয়ে টেবিল তাবড়াইতে পারবো, অফিসারের কলার ধরতে পারবো, দম দিতে পারবো। কত মানুষে চাই জি হুজুর এমএলএ হইতো, কথার লগে লগে হইতো, মানে কথার লগে লগে চলতো। এইটাইল কিছু লিডার হইতো সমস্যা, কিন্তু আমজনতা বলা ভাই ড্যাশিংনেস কথা হয়েছে, এমএলএ ড্যাশিং হইতো, কাম হইতো। তো এইটা কোনো লাভ হইতো না, কারণ পীর ফকির সবার আশীর্বাদ দোয়া আমার মাথার উপরে আছে। আর অতক্ষণ কাটাইয়া স্বর্গ নরক জীবনে দেখে দিয়েছি, আসি যখন মর্তদম তক এরম ফাইটার হিসাবে থাক। বরাকের মহিলা রাজনীতিবিদ হিসেবে আপনার উত্থান ও তীব্র গতিতে অগ্রসর হওয়ার কারণেই কারো বাড়া ভাতে ছাই পড়েনি, তো আপনি কি বলবেন সেই ব্যাপারে? আমি কোনোদিন নিজের মহিলা হিসাবে মনেও করি না, কারণ আমার সিট কোনোদিন মহিলা আসলো না। না, আপনার অতি তীব্র গতিতে আপনার অগ্রসর হওয়ার কারণে অন্য কারো? 1 নম্বর হলে আমি নিজের মহিলা মনে করি না। আজকের সমাজে কাঁধে কাঁধ মিলে আমরা মহিলা পুরুষ এক সমান, যার ধরুন তীব্র গতিতে সবাই জানে রুমিনাথের বাড়ি দিলে সবার একে ওটা লাভ হইব, এর ওটা লাভ হইব। তো স্বাভাবিক কথা, ষড়যন্ত্র আগে থেকে আসলো। আর আমি ওখানে লাট খাইয়া হুশ হয়েছে, এখন আর কেউ আমার বুর্বক মানাইতে পারতাম না। আচ্ছা, বিশেষ করে একটা প্রশ্ন, যেহেতু আপনি কংগ্রেস বিজেপি উভয় দলে হয়ে কাজ করেছেন, তো অনেক বলে থাকেন বিজেপি কিংবা কংগ্রেস এই 2 দলের মধ্যেই ভেতরে ভেতরে আপনার বিরোধিতার জমি সব সময় তৈরি করা হয়েছে। এক্ষেত্রে কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব ও বিজেপি নেত্রী শিপ্রা গুনের নাম আড়ালে অনেকেই বলে থাকেন, সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে থাকে। তো আপনি এইসব অভিযোগের ব্যাপারে আপনি কি বলতে চান? শিপ্রাদি তো আমার সঙ্গে বিজেপি করছে, অনেক সিনিয়র, ওনার লগে দেখা সাক্ষাৎ আমার মনে হয় না ওনার কোনো বিশেষ ইয়ে আছে। আর সুস্মিতা দেব সম্পর্কে আমরা সবাই জানি, তাই তো এক বেটি আর এক বেটির উঠতে দেন না। ওনার কথা হয়েছে আমি রাজত্ব করবো, হিন্দু মুসলিম ইতাইলে সব আমার রায়তি জমিনের উপরে আছে। এবং সুস্মিতা দেব যতদিন থাকবা আমি মনে করি না যে না হিন্দু উঠবো, না মুসলিম উঠবো, না খ্রিস্টান উঠবো, না বুদ্ধ উঠবো, কোনো লিডারশিপ তাই উঠতে দিত না। কারণ তা নিল পরিবারতান্ত্রিক রাজনীতি, এটারে তাই সাপোর্ট করুন।
এবং আমি মনে করি যে দেখুন এক একজন করিয়া কংগ্রেস দল ছাড়ি ছাড়ি যান, এটার লেগে দায়ী একমাত্র একজনই, যার নাম হল সুস্মিতা দেব। দেখেন, আপনার যে উত্থান বা আপনার বিশেষ করে ধরেন নির্বাচন 2016 নির্বাচনে আপনার পরাজয়, সেটা আপনি পতন হিসাবে আপনি প্রথমবার নির্বাচিত হন 2006 সন থেকে আপনি 2016 পর্যন্ত আপনি বরখলার বিধায়িকা ছিলেন। প্রথমবারের মতো আপনি রাজনীতিতে আসে যুব নেত্রী ছিলেন, সেখানে আপনি বিধায়িকা হিসাবে এসেছিলেন। বরাকের একজন মহিলা নেত্রীর মধ্যে আপনি একজন উচ্চস্তরীয় নেত্রী হিসাবে পরিচিত হয়েছিলেন। তা কি আপনি বলতে পারেন যে আপনার যে রাজনৈতিক বিপর্যয় মধ্যে মধ্যে আসে বা আপনার ব্যক্তিগত বিপর্যয় আসে, তা কি আপনি বলতে পারেন যে আপনার সেই উজ্জ্বল নেতৃত্বর উপর কেউ ঈর্ষান্বিত হয়ে সেগুলা কাজ করলে সমালোচনা হইব, বা আপনি সেগুলার খেসারত দিতে হচ্ছে? আচ্ছা, কাজ করলে সমালোচনা হইব। যে কাজ করে না বাড়ির বাদ থাকে তারপরে থেকেও মাতে না, যে ফিল্ডও যাইব কাজ করবো তারপরে আঘাত হইব। জীবন, আপনার জীবন, আমার জীবন, সবার জীবনে আপ অ্যান্ড ডাউন থাকবো। খালি এটা রাজনৈতিক হিসাবে না, সবের জীবনে উপরালায় আপ ডাউন দিব। জীবনটারে সংঘর্ষ করিয়া আগ বাড়ার নাম হইল জীবন। যার ধরুন আমি মনে করি যে সেট আপ থাকবো, অনেক ধরনের থাকবো, কিন্তু আমরা হার মানতাম না। যে পলিটিক্স হোক, শিক্ষকতা হোক, ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, স্টুডেন্ট ক্ষেত্রে হোক, অনেক মানুষের তো স্টুডেন্টরা হার সুইসাইড করে ফেল মারলে। এটা রং স্টেপ। ফাইট করতে লাগে, ইন্সপায়ার করতে লাগে এবং রেকটিফাই করতে লাগে। তা আমি মনে করি যে পতন উত্থান কিচ্ছু না, এটা একটা স্টেপ এক্সাম। একবার ফরবা উঠবা, বাট ইউ শুড কিপ অন গোয়িং। আপনি চলতেও লাগবে, এটাই জীবনের খেলা। এমন কি কার্যকলাপ, যদি আপনি আমাদের দর্শকদের বলতে পারেন, কি কার্যকলাপের ভিত্তিতে একজন বিধায়িকা, 5 বছরের কংগ্রেসের বিধায়িকা এবং 10 বছরের বরখলার বিধায়িকাকে কংগ্রেস এভাবে বহিষ্কার করলো? কি এমন কংগ্রেস বিরোধী আপনি কাজ করেছেন? এই প্রশ্নটা আপনি অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্টের জিগাই নাম, সুস্মিতা দেবরে। তার কিতা অ্যালার্জি হচ্ছে যে রুমিনাথের বাইর করছেন। লিড ভাইলা সমষ্টিত লিড ভাইয়া কোনোদিন ঘরে বাইর করতে দেননি। খাতায় কিতা হয়, দল বিরোধী কিতা কাগজ আছে তাই প্রমাণ করে দেওয়া। উল্টা আমার বিরুদ্ধে যারা কাজ করলো সারা বছর, তারা কয় কংগ্রেস বুটো শুভেন্দ্র দল, এরা এগেনস্টে নেত্রী কিতা অ্যাকশন লইলা। তো আমাদের প্রাইম নিউজ দিয়ে আপনি কংগ্রেসকে কি বলতে চান যে আপনাকে বহিষ্কার করার? আমি একটা জিনিস, আমার সব দলের লগে মানুষের লগে সম্পর্ক ভালো। আমি ব্যক্তিগতভাবে কেউরে খারাপ পাই না। কংগ্রেস, ইউডিএফ, সিপিএম, বিজেপি সবার লগে আমার রিলেশনশিপ একটা পারিবারিক আছে, ব্যক্তিগত আছে। কংগ্রেস দল দেখুন, ইট ইজ টু আর্লি টু রিয়েক্ট, কিন্তু আমি কমু যে কংগ্রেস যে অবস্থা বর্তমানে চলে, 3 সাইড লবি, যে গতবার যেটা সিট পাইছিল এটা থেকে আরও কমবো। কারণটা হইল এটা ল্যাং মারামারি, কংগ্রেসের যে ল্যাং মারামারি, এটা হইলো সবচেয়ে বড় জিনিস। দেখুন না, একদিন কয় অ্যালায়েন্স কংগ্রেস ইউডিএফ, সকালে কবে অ্যালায়েন্স, বিকালে কয় অ্যালায়েন্স নাই। আসন বুঝাবুঝি দুম মাইট চলে, আলগাপুর, আইলাকান্দি, করিমগঞ্জ, খাটিকোড়া, কোন জায়গায় শান্তিতে আছে দল? ওইটা আপনি আমার উত্তর দিন। আর সুস্মিতা দেবর মতো নেত্রী, তার ব্যাগ যে বইব তানটেও তাই টিকিট দিবা, তানটে যে ভাল লাগবো তানটে টিকিট দিবা। তার পার্সোনালিটি ফিল্ডে আসেনি না, এটা তার কাছে ম্যাটার করে। অনুগত্য থাকতে লাগবো, জীবজুর থাকতে লাগবো। আপনি সুস্মিতা দেব সম্পর্কে বললেন, আপনি শিপ্রাগুন সম্পর্কে বললেন, আপনি অনেক রাজনীতিবিদ মিসবাউল ইসলাম সম্পর্কে বললেন, আপনি কিশোরনাথ সম্পর্কে বললেন। আজ আমরা বরখলা সমষ্টি নিয়েই চর্চায় ছিলাম, চর্চায় আছি আমাদের বিশেষ অতিথি ডক্টর রুমিনাথ মহাশয়ার সাথে। আমি আবারও আমার দর্শকদের কাছে বিনম্র অনুরোধ করব, বরখলা সমষ্টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ডক্টর রুমিনাথকে আপনার জিজ্ঞেস করার কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনি কমেন্ট করবেন এবং আমাদের জানাবেন। আগামী দিনে আমরা রুমিনাথকে সেই সব প্রশ্ন আবার জিজ্ঞেস করব, আপনার হয়ে আমরা জিজ্ঞেস করব। যেহেতু আমরা আমাদের এই সাক্ষাৎকারের একদম শেষ ভাগে, আমরা সাক্ষাৎকারের শেষ ভাগে একটা বিশেষ প্রতিবেদন রাখি, সেই প্রতিবেদনে আমরা কয়েকজন বিশিষ্ট রাজনীতিবিদের নাম নেব। আপনি শুধু 1-2 বাক্যে উনার সম্পর্কে আপনি ডেসক্রাইব করার চেষ্টা করবেন। তো আমরা প্রারম্ভ করব বরখলা সমষ্টি থেকে। বরখলা সমষ্টির বর্তমান বিধায়ক কিশোরনাথ। ফেইলার এমএলএ।
বরখলা 2016 নির্বাচনে যে আপনার হারের কাণ্ডারি হয়েছিলেন মিসবাউল ইসলাম লস্কর, যা আপনি সাক্ষাৎকারে অল্প আগে বলেছিলেন, মিসবাউল ইসলাম লস্কর চান্স মেকার, তাই সবসময় তখন প্রত্যেকবার কোন টিকিট পাইমু আর না পাই আবার ইমোশনালি মুসলিমদের গিয়া এবার জাত পাসাও, সো চান্স লত তখন দেই চান্স হলে যেন গিয়া। কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার সহযাত্রী রাজদীপ গোয়ালা ভালো একজন কলিগ অ্যান্ড ইয়াং এনার্জেটিক লিডার। বরাকের তথা আসামের বিশিষ্ট রাজনীতিবিদ বা সংখ্যালঘু রাজনীতিবিদ বলেন সিদ্দিক আহমেদ। ওয়েল কানেক্টেড, ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল ওয়ার্কার। সুস্মিতা দেব। মোস্ট মানে কিতা বলেন আপনার ফ্রাস্ট্রেটেড, এখন অবধি আমরা যদি কোনো ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসিভ লিডার পাইছি যার নেতৃত্বে বরাক নদীতে আমরা বাসমান অবস্থা মানুষের এই অবস্থায় উনি। আপনি যে সরকারে ছিলেন, যে সময় আপনি 2011 থেকে 2016 পর্যন্ত আপনি যে সরকারের অঙ্গ ছিলেন, সেই সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। অনেস্ট পলিটিশিয়ান, রেসপন্সিবল অনেস্ট পলিটিশিয়ান। আগেও যার আশ্রয়ে ছিলেন, বর্তমানও আপনি যার আশ্রয়ে যাবেন, হিমন্ত বিশ্ব শর্মা। ম্যান মেকার, যে অলরেডি যে গেম পাল্টাই দেয়, তার নাম ডাইনামিক এনার্জেটিক, রিয়েলি মানে চ্যালেঞ্জ মেকার, কি তার যেটা যেটা ভাষায় বর্ণনা করা যায় না। আরএসএস প্রধান মোহন ভাগবত। সমাজের ভালো বার্তা দিন, খালি তো হিন্দু দিও নাই, তাই মাইনরিটির উপরে মাঝে একটা দিছেন কমেন্ট, তো ভালো আমি আছে ভিডিও আমার কাছে আছে, মনে করেন আছে ভালো ইয়ে করেন, মেসেজও দিন। সাধ্বী প্রজ্ঞা। কন্ট্রোভার্সিয়াল, মানে আমার এটা ভালো লাগছে না যে কোনো ক্ষেত্রে গোমূত্র লইয়া যেটা তাই কমেন্ট করছেন, আমি মনে করি আমি একটা MBBS ডক্টর, এটা শ্যুট করে না কথাটা। একদম শেষ নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী একজন অনেস্ট পলিটিশিয়ান, ওয়েল অ্যাকসেপ্টেড, নন কন্ট্রোভার্সিয়াল, এখন অবধি আমাদের মধ্যে সর্বজন বিদিত ভারতবর্ষের সবচেয়ে পপুলার এবং শ্রদ্ধেয় মনের প্রধানমন্ত্রী। ধন্যবাদ ডক্টর রুমিনাথ মহাশয়, আপনি আমাদের সাথে আমাদের এই রণডঙ্কা প্রতিবেদনে আপনার এই সময়টুকু দেওয়ার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই প্রাইম নিউজের পক্ষ থেকে, যে আপনি আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমাদের সাথে ছিলেন ডক্টর রুমিনাথ, যিনি বরখলা সমষ্টি থেকে বিজেপির হয়ে টিকিট প্রত্যাশী। তাই আমি আবারও আমাদের এই রণডঙ্কা প্রতিবেদনে আমি আপনাদের কাছে বিশেষ আবেদন রাখব যে আগামী দিনে আপনি নির্বাচনের আগে আপনি ভালো করে যাচাই করবেন আপনার সেই সমষ্টির কে যোগ্য প্রার্থী। বর্তমান যে প্রার্থী আছে তার কাজের মূল্যাঙ্কন করবেন, অতীতে যে কাজ করে গেছে তার কাজের মূল্যাঙ্কন করবেন, এবং ভবিষ্যতে কে কাজ ভালো করতে পারে তার উপর মূল্যাঙ্কন করবেন। এই বলে আজ আমি আমাদের এই বিশেষ প্রতিবেদন রণডঙ্কা থেকে বিদায় নিলাম। আমি জায়েদ চৌধুরী আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দেই। জয় হিন্দ।